যদি প্রজনন শব্দের অর্থটা কি? প্রজনন শব্দের অর্থ হলো বংশবিস্তার, অর্থাৎ যে জৈবিক পদ্ধতিতে জীব নিজ সত্তা ও আকৃতি বিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করে এবং সংখ্যা বৃদ্ধির দ্বারা নিজস্ব বংশধারাকে অক্ষুণ্ণ রাখে, তাকে প্রজনন বলে। হ্যাঁ না? এখন দেখো প্রজননের প্রয়োজনীয়তা বা গুরুত্ব কী। দেখো প্রজনন যদি না হতো তাহলে আমিও থাকতাম না পৃথিবীতে, তোমরাও থাকতে না। গতিকে দেখো প্রজননের গুরুত্বটা যথেষ্ট রয়েছে। যদিও জীবন প্রক্রিয়ার জন্য পরিপুষ্টি, শ্বসন, পরিবহন, রেচন এইগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এইগুলো না হলে জীব জীবিত থাকতে পারে না, কিন্তু প্রজনন না হলে জীব জীবিত থাকতে পারে। প্রজনন ছাড়াও জীব জীবিত থাকতে পারে, হ্যাঁ না? এমন কিছু প্রাণী আছে যার প্রজনন হয় না বা প্রজনন করতে সক্ষম হয় না, তারাও পৃথিবীতে তার নিজের জীবনযাপন করে। যেমন অনেক বৈবাহিক বিবাহিত মানুষ আছে যাদের ঘরে সন্তান হয় না, বা অনেকে আছে সন্তান জন্ম দিতে চায় না, তারাও তাদের জীবন যাত্রা সম্পন্ন করে এই পৃথিবীতে। গতিকে কি দেখো প্রজননের প্রয়োজনীয়তা আছে, কিন্তু প্রজনন ছাড়াও মানুষ জীবিত থাকতে পারে। এখন দেখো প্রজনন কেন হয়, প্রজননের প্রয়োজনীয়তা বা গুরুত্বটা কী। প্রজাতির অস্তিত্ব রক্ষা ও সংখ্যা বৃদ্ধির জন্যই প্রজনন হওয়া দরকার। পৃথিবীতে জীবের ভারসাম্যতা রক্ষা করতে হলেও প্রজননের দরকার হবে। প্রজননের দ্বারা জীবের কী হয়, বংশের ধারাবাহিকতা রক্ষা করা হয়। অসংখ্য অপত্য জীবের সৃষ্টি প্রজননের দ্বারাই হয়। নতুন বৈশিষ্ট্য থাকা জীবের সৃষ্টিও প্রজননের দ্বারাই হয়। এখন প্রজনন কি হয়, প্রজনন দুই ধরনের হয় আমরা জানি, যৌন প্রজনন বা অযৌন প্রজনন। যৌন প্রজননই হোক বা অযৌন প্রজননই হোক, এই দুটোটার অর্থই হলো কি, নতুন অপত্য জীবের সৃষ্টি করা, অর্থাৎ নিজের বংশ বিস্তারকে বৃদ্ধি করা। বুঝলাম? এখন দেখো ডিএনএ প্রতিচিত্র বা ডিএনএ কপিং। আমরা জানি কি, একই প্রজাতির জীব দেখতে প্রায় একই ধরনের হয়। এর কারণ কি? এর কারণ হলো দেহের এমন কিছু একটা উপাদান রয়েছে যার দ্বারা দেহের একই আকৃতি বিশিষ্ট নতুন অপত্য জীবের সৃষ্টি হয় না। এখন দেখো এটা কি, সেটাই হলো ডিএনএ। অর্থাৎ প্রজননের মূল কথা হচ্ছে জীবের দেহে প্রায় সমান আকৃতি বা গঠনের প্রতিচিত্র তৈরি করা। কোষের নিউক্লিয়াসে ক্রোমোজোমের ডিএনএ দ্বারা পিতৃমাতৃ থেকে বৈশিষ্ট্য নতুন প্রজন্মের জীবের শরীরে স্থানান্তরিত হয়। কোষের মধ্যে যে ডিএনএ থাকে, সেই ডিএনএটা কি, প্রোটিন সৃষ্টিকারী তথ্যের উৎস। প্রোটিনটা কি, আমাদের শরীর গঠনের উপাদান। এই যে জীবদেহ কোষ দ্বারা গঠিত, সেই কোষের নিউক্লিয়াসে ডিএনএ থাকে, সেই অর্থাৎ ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে, আর ডিএনএর যেই অংশবিশেষ জিন, সেই জিনটাই কী করে, পিতৃমাতৃ থেকে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো অপত্যজনুতে অর্থাৎ নতুন জীবের শরীরে স্থানান্তরিত করে। যদি এই তথ্যের পরিবর্তন হয় তখন কি হয়, ভিন্ন ভিন্ন প্রোটিন সৃষ্টি হয়, অর্থাৎ কি হয়, তখন এই প্রোটিনের ভিন্নতার ফলে জীবের পরিবর্তিত আকৃতির সৃষ্টি হয়। তারপর এখন মনে করো এটা একটা জীবদেহের কোষ, একটা কোষ। এই কোষের মধ্যে এটা একটা নিউক্লিয়াস কোষ কেন্দ্র। সেই কোষ কেন্দ্রের মধ্যে কি থাকে, এই সর্পিলাকার এই যে সুতা সুতা এইগুলো কি হয়, ক্রোমোজোম। সেই ক্রোমোজোমের মধ্যে ডিএনএ থাকে। সেটা কেমনভাবে থাকে দেখো, এখানে দেখো আমি একটা ভিডিওতে দিচ্ছি।
এটা একটা কোষ কেন্দ্র, এটা একটা কোষ, তার ভিতরে এটা কোষ কেন্দ্র। এই কোষ কেন্দ্রটার ভিতরে এই যে ক্রোমোজোমগুলো দেখতে এমন হয়, ক্রোমোজোমগুলো, সেই ক্রোমোজোমের মধ্যে কি থাকে, ডিএনএ। এই যে ডিএনএগুলো সর্পিলাকারে এমনভাবে থাকে, হ্যাঁ। তার মধ্যে কি থাকে, জিন থাকে। এই যে জিনগুলো কি করে, পিতৃমাতৃর শরীর থেকে অপত্যজনিত অর্থাৎ সন্তান সন্ততিদের শরীরে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো স্থানান্তরিত করে। এটা কিভাবে করে দেখো, প্রজননের মূল কাজই হলো একই ধরনের ডিএনএ সৃষ্টি করা। অর্থাৎ নতুন প্রজন্মের কোষে ডিএনএর দুটি প্রতিচিত্র সৃষ্টি হয়। এটা ধরো ডিএনএ, সে যখন নতুন অপত্য জীব সৃষ্টি হবে তখন সেই ডিএনএ যেটা আছে ডিএনএর প্রতিচিত্র গঠন হয় এবং সেটার ভঙ্গন ঘটে, হ্যাঁ। তখন কি হয়, দুটি প্রতিচিত্র গঠন হয় এবং একটির থেকে অন্যটিকে আলাদা হতে হয়, এটার থেকে এটা দুইটা আলাদা হয়ে যায়। তো একটি তো সেই অরিজিনাল জীবের শরীরে থেকে যায়, অন্যটি কী হয়, অপত্য কোষে স্থানান্তরিত হয়, হয় না। এই যে কোষ দুইটা একই যদিও কিন্তু এদের মাঝখানে অনেক পার্থক্য থাকে। যখন পিতৃমাতৃর শরীর থেকে অপত্যজনুতে এই ডিএনএগুলো স্থানান্তরিত হয়, এবং সেই থেকে অপত্য জীব সৃষ্টি হতে হলে উপযুক্ত পরিবেশ পেতে হবে, সেই কোষের মধ্যে উপযুক্ত পরিবেশ পেতে হবে। সকল কোষ একটা থেকে যে অপত্য জীব সৃষ্টি হবে তার জন্য সমস্ত পরিবেশটা উপযুক্ত পরিবেশ পাওয়া দরকার। তখনই নতুন ডিএনএ কোষীয় গঠনের সঙ্গে একত্রিত হয়ে নতুন কোষে যায় এবং একটি কোষ থেকে দুটি সম্পূর্ণ অপত্য কোষের সৃষ্টি হয়। এই যে অপত্য কোষ সৃষ্টি হওয়া একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। আমরা জানি কি, জৈব রাসায়নিক প্রক্রিয়া সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয় না, সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয় না। এখন এই যে এই ডিএনএটা ভঙ্গন হয়ে যে নতুন অপত্য জীব সৃষ্টি হয়েছে, সেইটা একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া। এই জৈব রাসায়নিক প্রক্রিয়াটা সম্পূর্ণ বিশ্বাসযোগ্য হয় না। তো প্রত্যেকবারই কি হয়, নতুন ডিএনএ প্রতিলিপি সৃষ্টি হওয়ার সময়, এই যে প্রত্যেকবারই যখন ডিএনএ নতুন অপত্য জীবের সৃষ্টি হবে তখনই কি হয়, কিছু না কিছু পরিবর্তন হয়। এই যে পরিবর্তনটা, সেই পরিবর্তনটাকে আমরা কি বলি, প্রকারণ, হ্যাঁ না। সেই প্রকারণের জন্য কি হয়, নতুন বৈশিষ্ট্যের জীবের সৃষ্টি হওয়ার সম্ভাবনা হয়, ঠিক আছে। এখন আমরা দেখছি প্রকারণটা কি, আবার ভালো করে দেখি এই যে এখানে দেওয়া লিখেছি, দেখো ভালো করে। প্রকারণ, ডারউইনের মতে পৃথিবীতে যে কোনো দুটি জীব কখনো অবিকল একই রকমের হতে পারে না, হয় না। তার মানে কি, আমি আর তুমি যদিও দুজনে মানব জাতির প্রজাতির অন্তর্ভুক্ত, কিন্তু আমার চেহারা তোমার চেহারার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের শরীর গঠনটা একই, আমার চেহারার গঠন, চেহারা যেটা আকার বা গায়ের বরণ বা চোখের বরণ বা স্কিনের বা চুলের বরণ, এগুলোর মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। শুধু মানুষেই নয়, এই পৃথিবীতে সকল জীবের মধ্যেই শরীর গঠন যদি সকল প্রজাতির অন্তর্গত প্রত্যেকটা জীবের মধ্যেই কি হয়, পার্থক্য থাকবেই। এটাই কি হয়, দেখো কি বলছে, প্রত্যেক জীবের মধ্যে কিছু না কিছু পার্থক্য বা ভেদ থাকবেই। এই যে পার্থক্যকেই প্রকারণ বলে, অর্থাৎ একই প্রজাতির বিভিন্ন সদস্যের মধ্যে থাকা বৈসাদৃশ্যকেই কি বলা হয়, প্রকারণ বলা হয়, হয় না, প্রকারণ বলা হয়। এখানে দেখো আমি কতগুলো মানবজাতির বিভিন্ন মানুষের চেহারা দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটি মানুষের চেহারা দেখো প্রত্যেকেরই আলাদা আলাদা হয়। কারোর স্কিনের রং বেশি ফর্সা, কারোর স্কিনের কালারটা অল্প কালো, কারো দেখো নাকটা কিছু লম্বা হয়, কারোর নাকটা কিছু খাটো বেটে হয়, কারোর শরীরটা বেশি লম্বা হয়, কারোর শরীরটার গঠনটা কিছু বেটেও হয়, কারোর মাথার চুল কম থাকে, কারোর মাথার চুল বেশি হয়, কারোর চুলের কালারটা কালো হয়, কারোর চুলের কালারটা ব্রাউন হয়, তাই না। তো এদের মাঝখানে কি দেখছি, এই যে
ভেরিয়েশন, এটাকে কী বলে, এটা যে প্রকরণটা, এটা কি হয়, মানুষের শরীরের গঠনই হোক বা অন্যান্য জীবের শরীরের গঠনের মধ্যে বিভিন্ন পার্থক্য থাকে, তাই না? এই যে পার্থক্যটা, সেই পার্থক্যটাকে বলা হয় প্রকরণ। আরও দেখো এখানে এই প্রজাতি যেটা, সেই প্রজাতির মধ্যে প্রত্যেকের মধ্যে দেখো বিভিন্ন ধরনের শরীর গঠন, হয় না? এই যে ভিন্নতা, এই যে ভেদ, একই প্রজাতির অন্তর্গত প্রত্যেক জীবের মধ্যে যেই ভিন্নতা রয়েছে, সেই ভিন্নতাকে কি বলা হয়, প্রকারণ। এখন প্রশ্ন হলো প্রকারণ কেন হয়, সেই বিষয়ে আমরা পড়ছি। দেখো প্রকারণ, প্রকারণ কেন হয়? প্রকারণ, প্রত্যেক জীবেরই প্রকারণ ভালোর জন্যই হয়। কেমন, ধরো প্রকারণের ফলে জীব একটা জটিল পরিবেশের সম্মুখীন হয় এবং সেই পরিবেশের সঙ্গে কি হয়, সে নিজেকে বাঁচিয়ে রাখতে সক্ষম হয়। এখন একটা জলাশয়ে বিবেচনা করি, কিছু ব্যাকটেরিয়ার কথা আলোচনা করি। এই যে ব্যাকটেরিয়া, কিছু কিছু ব্যাকটেরিয়া রয়েছে, কালো রঙের ব্যাকটেরিয়া, এটা ব্যাকটেরিয়া প্রজাতি, দুই ধরনের প্রজাতি রয়েছে। এখানেও এই যে কালো রঙের ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেইগুলো রয়েছে, আর তার সঙ্গে সঙ্গে রয়েছে কি একটা জলাশয়ের মধ্যে আর কতগুলো লাল রঙের ব্যাকটেরিয়াগুলো রয়েছে, হয় না? এই যে লাল রঙের ব্যাকটেরিয়াগুলো উষ্ণতার সহ্য করার ক্ষমতা বেশি তাদের, হ্যাঁ, ব্যাকটেরিয়াগুলো তাপ সহ্য করার ক্ষমতা অর্জন করে। কিন্তু সেইগুলো কী হয়, এই যে কালো রঙের যেগুলো ব্যাকটেরিয়া রয়েছে, সেইগুলো উষ্ণতা সহ্য করার ক্ষমতা নেই। প্রকরণের ফলে কী করছে, এই যে লাল রঙের ব্যাকটেরিয়াগুলো, তাদের মধ্যে একটা ক্ষমতা পেয়ে গেছে প্রকরণের ফলে। এটা প্রকরণের পরিবর্তনের ফলে কিছু এই এদের মাঝখানে একটা ডিএনএর পরিবর্তনের ফলে সেই কী হয়েছে, প্রকরণ হয়। এই প্রকরণের ফলে এই যে ব্যাকটেরিয়াগুলো, সেই ব্যাকটেরিয়াগুলো তাদের তাপ সহ্য করার ক্ষমতা অর্জন করে। এখন মনে করো কোনো গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, হয় না, বিশ্ব উষ্ণতা বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, এই যে যখন উষ্ণতা বৃদ্ধি হবে, এই যে কালো রঙের ব্যাকটেরিয়াগুলো রয়েছে, সেই কালো রঙের ব্যাকটেরিয়াগুলো কি হয়, কালক্রমে এগুলো মৃত্যু মুখে পড়বে। কারণ কি, উষ্ণতা বৃদ্ধির ক্ষমতা তাদের মধ্যে নেই। কিন্তু এই যে লাল রঙের ব্যাকটেরিয়াগুলো যেগুলো রয়েছে, সেইগুলো উষ্ণতা সহ্য করার ক্ষমতা আছে। তাই সে কী করবে, এই যে উষ্ণতা বৃদ্ধি হলেও সে পরিস্থিতির সঙ্গে যুদ্ধ করে সেই পৃথিবীতে জীবিত থাকার ক্ষমতা অর্জন করবে, হয় না? ঠিক তেমনভাবে আরও আছে, ঠিক তেমনভাবে দেখো এই যে জিরাফ, এই জিরাফগুলো দেখো, প্রথম অবস্থায় জিরাফের গলাগুলো কী ছিল, বেটে ছিল, হয় না? সেই খাদ্যর অভাব হওয়ার সঙ্গে সঙ্গে কী হলো, যখন পৃথিবীতে ঘাসের অভাব হয় বা সবুজ উদ্ভিদের অভাব হয়, তখন সে কী করলো, উচ্চ গাছের থেকে পাতাগুলো খেতে আরম্ভ করে। তো পাতাগুলো খেতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে কি কালক্রমে তাদের কি হয়, গলাগুলো লম্বা হতে থাকে। প্রথম অবস্থায় এমন ছিল, পরে যখন আবার এই পরিস্থিতি গাছগুলো শেষ হয়ে যায়, তারপরে আবার অতি উচ্চ গাছগুলো খেতে আরম্ভ করে, তারপরে এমন উচ্চ, তারপরে আবার এমন এই পরিবেশ পাওয়ার পর দেখো এই জিরাফের সঙ্গে এই জিরাফের মধ্যে অনেক গলার পার্থক্য রয়েছে। এই যে পরিবেশটা, সেই পরিবেশটাতে তাকে জীবিত থাকতে সাহায্য করছে, হ্যাঁ না? যদি এমন হতো সে এই গাছের পাতাগুলো খেতে পারতো না, তার খাদ্যের অভাবে তার মৃত্যু হতো বিলা। তার জন্য কি হয়, এই যে পরিবর্তন হয়েছে, সেই পরিবর্তনটাকে আমরা বিবর্তন বলি। কালক্রমে যে পরিবর্তন হওয়ার পরে একটা নতুন জীবের সৃষ্টি হয়, সেই জীবটাকে কি বলা হয়, বিবর্তন। এগুলোর বিষয়ে আমরা বিশদভাবে পরের চ্যাপ্টারে আলোচনা করব, বংশগতি পাঠের মধ্যে আলোচনা করব। আচ্ছা, তারপরে আসতেছি আমরা, দেখো অযৌন প্রজনন। অযৌন প্রজননটা কি? যে প্রজনন প্রক্রিয়ায় গ্যামেট উৎপাদন ছাড়াই রেণুর সাহায্যে কিংবা বিভাজনের সাহায্যে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন প্রজনন বলা হয়। কি হয়, গ্যামেট ফর্মেশন হয় না, যেহেতু এখানে কি হয়, সিঙ্গেল প্যারেন্টস ইনভলভ থাকে। এখানে পিতৃমাতৃ দুইটা নয়, দুইটা ইনভলভ থাকে না, একটাই ইনভলভ থাকে, তার জন্য গ্যামেট ফর্মেশন হয় না। তার মানে এখানে কি হয়, রেণুর সাহায্যে কিংবা বিভাজনের সাহায্যে অপত্য জীব সৃষ্টি হয়, তাকেই বলা হয় অযৌন প্রজনন বলা হয়। হ্যাঁ, এখন দেখো এখানে অযৌন প্রজননের সুবিধাগুলো কী কী। এই ধরনের প্রজননে একটি মাত্র জনিত্রী অর্থাৎ ব্যক্তি বা জীব
থেকেই অপত্য জীবের সৃষ্টি হয়। এক নম্বর কথা, এখানে পিতৃমাতৃ দুইটা জীবের দরকার হয় না, বিপরীত লিঙ্গের দরকার হয় না। এই প্রজনন দ্রুতগতিতে সম্পন্ন হয়, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে অসংখ্য অপত্য জীবের সৃষ্টি হতে পারে, এটাতে হয়। হ্যাঁ, অপত্য জীব জনিত্রী জীবের সমবৈশিষ্ট্যযুক্ত হয়। তার মানে যেহেতু এখানে ডিএনএ কপিরাইট হয় না, কপিরাইট হয় যদিও এখানে কি হয়, একটা জীবের থেকেই হয়, পিতৃমাতৃ দুইটা জীবের সঙ্গমনের ফলে হয় না, এটা গ্যামেট ফর্মেশনে হয় না। তার জন্য কি সমরূপী অপত্য জীবের সৃষ্টি হয়। যে পিতৃজীব ছিল সেই পিতৃজীবের সমরূপীই কি হয়, অপত্য জীবের সৃষ্টি হয়। এখন দেখো, প্রতিকূল পরিস্থিতি অবস্থায়ও এই ধরনের প্রজনন সংঘটিত হতে পারে। প্রতিকূল মানে কি, বিশেষ মানে দুর্ভিক্ষ অবস্থা আর কি, পরিস্থিতি কমপ্লেক্স পরিস্থিতিতেও, পরিবেশের অবস্থায়ও সেই ধরনের প্রজনন সংঘটিত হতে পারে। আমার অসুবিধাগুলো কি কি দেখো, উৎপন্ন অসুবিধাগুলো এই যে উৎপন্ন অপত্য জীবগুলোর মধ্যে ভিন্নতা বা প্রকরণ দেখা দেয় না, ফলে পরিবর্তিত পরিবেশে জীবসমূহ নিজেদের অভিযোজিত করতে পারে না। যেহেতু দেখো সমবৈশিষ্ট্যযুক্ত হয়, জীবসমূহের মধ্যে অভিব্যক্তি ঘটা সম্ভব হয় না। আবার দেখো, নতুন প্রজাতির সৃষ্টির সম্ভাবনা খুব কম হয় না। এখন দেখো আমরা আসতেছি অযৌন প্রজননের প্রকার। অযৌন প্রজননের বিভিন্ন প্রকার কি কি হতে পারে। অযৌন প্রজনন দেখো, প্রথম বিভাজন। এই বিভাজনটা দ্বিবিভাজনও হতে পারে, আবার বহু বিভাজনও হতে পারে। দ্বিবিভাজন যে প্রাণীর মধ্যে হয় সেটা হলো এমিবা, একটা উদাহরণ দিচ্ছে। দ্বিবিভাজন হয় এমিবা, আর বহু বিভাজন হয় প্লাজমোডিয়াম। পুনর্গঠন বা পুনরুৎপত্তি পদ্ধতি, যে পদ্ধতির দ্বারা নতুন জীবের সৃষ্টি হয়, সেটা কোন জীবের মধ্যে হয় দেখো, প্লেনেরিয়া জীবের মধ্যে পুনরুৎপত্তির দ্বারা নিজেদের বংশ বিস্তার করে। আবার মুকুল উদ্গমন যেটাকে বলে বার্ডিং, সেটা কিসের মধ্যে, হাইড্রা অণুজীবের মধ্যে এটা মুকুল উদ্গমন হয়। অঙ্গজ প্রজনন সেটা কি হয়, আখ গাছ, গোলাপ ফুলের বা কলা গাছ ইত্যাদির মধ্যে কি হয়, অঙ্গজ প্রজনন দ্বারা সে নিজেদের বংশবৃদ্ধি করতে পারে। হ্যাঁ, তারপরে আস্তে আস্তে রেণু গঠন। রাইজোপাসের মধ্যে কি হয়, রেণু গঠনের দ্বারা নিজেদের বংশ বিস্তার করে। এখন দেখো, এগুলো বিশদভাবে পরে আমরা আলোচনা করছি। ছাত্রছাত্রীদের বলছি, দেখো এই যে অযৌন প্রজননের প্রকারগুলো এবং তাদের এগেনস্টে যেগুলো উদাহরণ দেওয়া আছে, সেগুলো একটু মনোযোগ দিয়ে পড়বে এবং মনে রাখার চেষ্টা করবে। কারণ পরীক্ষাতে প্রায়ই আসে যে দ্বিবিভাজন দ্বারা বংশ বিস্তার করা একটি প্রাণীর উদাহরণ দাও, একটি জীবের উদাহরণ দাও, তখন লিখতে হবে এমিবা। কারণ নাই একটি বহু বিভাজন দ্বারা বংশ বিস্তার করা বা প্রজনন সংঘটিত করা একটি জীবের উদাহরণ দাও, প্রাণীর উদাহরণ দাও, তখন এটা লিখতে হবে। এগুলো প্রায় এক্সামে আসে। তারপরের ভিডিওতে আমরা এই যে প্রত্যেকটি বিষয় নিয়ে বিশদভাবে আলোচনা করব। ঠিক আছে।